হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা আমাদের ক্লার্কশিপ 2024-এর পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়েছে গত এক সপ্তাহ আগে, এবং সেখানে 4টে শিফটে যে এক্সাম হয়েছিল পিএসসি, সেই 4টে শিফটের প্রশ্নপত্র কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এবং আমরা ওইখান থেকে 4টে শিফটের ম্যাথের সলিউশন ডিটেলস আমরা এই চ্যানেলে করেছি, প্লে লিস্টে গেলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এবার আলোচনাতে আসবো যে আমাদের এর পরের মেন পরীক্ষার স্ট্র্যাটেজি কী হতে পারে। দেখো, স্ট্র্যাটেজি এই কারণে আলোচনা করছি কারণ এই 2000 ক্লার্কশিপ 2016 ব্যাচের স্টুডেন্ট হচ্ছে আমি, বা অ্যাসপিরেন্ট আমি, এবং সেখান থেকে আমি অলরেডি 2016 থেকে 19-এর রেজাল্ট বেরিয়েছে, তারপরে 2024 কমপ্লিট, অলমোস্ট 5 বছর আমার চাকরি কমপ্লিট হয়ে গেছে এই পরীক্ষা দিয়েই। এবারে কিন্তু তবু কিছু কথা বলার অবশ্যই জরুরি, কারণ 2016-তে আমরা ফাইনালি যখন সিলেক্টেড হই, আমি সেক্রেটারিয়েটে পোস্টেড, তারপরে যে নাম্বারে আমি সেক্রেটারিয়েটে পোস্টেড হয়েছি 2019-এ কিন্তু তার থেকে নাম্বার বেড়েছে। এটা স্বাভাবিক। গত বছর যে কাট অফ ছিল এবছর কাট অফ কিছুটা হলেও বাড়ে, কিন্তু নির্ভর করে কতজন স্টুডেন্টকে মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে, প্লাস লেভেল অফ ডিফিকাল্টিস, এর উপর নির্ভর করে কিন্তু প্রিলিমিনারি কাট অফটা নির্ভর করে। মেন্সের কাট অফও ঠিক সেম। যখন দেখা যায় কোশ্চেন খুব বেশি স্ট্যান্ডার্ড হয়, তো সেখানটাতে হচ্ছে তোমার দেখা গেছে যে কাট অফ হচ্ছে আগের থেকে একটু কম হয়ে যায়। কোশ্চেন যখন একটু বেশি স্ট্যান্ডার্ড হয়, ভ্যাকেন্সি যদি অনেক বেশি থাকে, তখন কাট অফ একটু কম যায়। এগুলো ভাইস ভার্সা নির্ভর করে। ঠিক আছে? তো আমরা আলোচনা করব যে ডেসক্রিপটিভ কীভাবে স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। দেখো, 2000 তোমরা প্রত্যেকে জানো যে আমাদের সিলেবাস যেটা আছে, সিলেবাসে হচ্ছে আমাদের কি আছে, যে আমাদের মেন্স পরীক্ষাতে পার্ট 2 পরীক্ষাতে আর একটা জিনিস অনেকের কনফিউশন আছে। অনেকে দেখলাম বিভিন্ন জায়গাতে আলোচনা করেছে যে পার্ট 1 এর নাম্বার নাকি যোগ হবে না। পার্ট 1 এর নাম্বার ডেফিনেটলি যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, কাট অফ কত যেতে পারে, কি যেতে পারে, সেটা নিয়ে আমি একটু আলোচনা পরে করছি। আগে দেখে নাও যে আমাদের এই হচ্ছে পার্ট 2 এর হচ্ছে আমাদের সিলেবাস। পার্ট 2 তে ইংলিশ এবং হচ্ছে বাংলাতে তোমাকে পরীক্ষা দিতে হবে। একবারেই পরীক্ষা দিতে হবে। এরকম নয় যে দুটো শিফটে পরীক্ষা হবে, প্রথমে বাংলা হবে তারপরে ইংলিশ হবে, না। তুমি একবারই পরীক্ষা দিতে বসবে, এবং সেখানে পরপর করে তোমাকে 6টা টপিকের উপর লিখতে হবে। 6টা টপিক কি আছে দেখো, এখানে হচ্ছে রিপোর্ট, ড্রাফটিংয়ের রিপোর্ট, তারপরে হচ্ছে তোমার একটা থামারি বা প্রেসিজ লিখতে হবে, তারপরে হচ্ছে তোমার ট্রান্সলেশন। ঠিক আছে? ফ্রম বেঙ্গলি থেকে হচ্ছে কোথায়, ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে তোমার বেঙ্গলি থেকে ইংলিশ, আর বাংলার ক্ষেত্রে সেখানেও তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, সেখানেও তোমাকে কি করতে হবে, একটা সামারি লিখতে হবে বা সারাংশ লিখতে হবে, এবং সেখানে তোমাকে ইংলিশ থেকে তোমাকে বাংলাতে একটা ট্রান্সলেট করতে হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস আছে। ঠিক আছে? এবারে বলি, যাদের অনেকে তোমাদের মনে হচ্ছে স্যার আমার তো নাম্বার খুব কম আসছে, আমার তো অমুক আসছে, এবারে তোমাকে কয়েকটা জিনিস বলে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে, সত্যি কথা বলতে আমি যখন চাকরিটা পেয়েছিলাম এটা, তখন সিস্টেমটা অত মানে এত ঘুণ ধরেনি। এত সিম্পল কথা বলতে গেলে এত ঘুণ ধরেনি। ঘুণ ধরেনি কেন বললাম? কারণ আমাদের সময়ে আমি দেখেছি যে 2016-র আমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল 2019 সালে। সরি, 2000, হ্যাঁ, 19-এর 2018-তে সেপ্টেম্বরের 4 তারিখ বেরিয়েছিল আমাদের রেজাল্ট। ঠিক আছে? 2016 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, 2016-র পরীক্ষা হয়েছিল এরকম সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি বা এরকম কিছুটা টাইমে পরীক্ষা হয়েছিল। মোটামুটি সেইটা হতে হতে 2016-তে ফর্ম ফিল আপ, 2016-তে প্রিলিমস, 17-তে মেন্স। মেন্স হওয়ার কিছুদিন পরে আমাদের কিন্তু টাইপ টেস্ট নেওয়ার কোনো উল্লেখ ছিল না। আর আমাদের কিন্তু পরীক্ষা নিয়ে পিএসসি কিন্তু পরীক্ষা প্রথমে নেয়নি। আমাদের পরীক্ষা নিয়েছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি। ওয়েস্ট বেঙ্গল এসএসসি ঝাঁপ বন্ধ হয়ে গেল, এই খাতাপত্র এলো পিএসসির হাতে। পিএসসি একটা নতুন করে নিয়ম ঢোকালো, আমরা টাইপ টেস্ট নেব। আমাদের কিন্তু একটা আগে থেকে নোটিফিকেশানে কোনো টাইপের কথা বলা ছিল না, কিন্তু টাইপ টেস্ট পরে নেওয়া হয়েছে, এবং একটা নোটিশ দিয়ে খুব কম সময়ের নোটিশে আমাদের টাইপ টেস্ট নেওয়া হয়েছিল। যাই হোক, ডেসক্রিপটিভের ক্ষেত্রে তোমাদেরকে বলি, যারা মোটামুটি ভাই তোমাদের স্কোর, আমি বলবো যদি তোমাদের স্কোর 55+ হচ্ছে স্কোর থাকে, ঠিক আছে, 55+ স্কোর, আমি বলছি না 100% কাট অফ এটাই থাকবে। কাট অফের থেকে কমও হতে পারে, কাট অফের থেকে 5 বেশিও হতে পারে, কিন্তু ম্যাটারটা হচ্ছে এটাই যে তুমি যদি প্রিপারেশান না নাও, রেজাল্ট বেরিয়ে গেল, তুমি দেখলে হচ্ছে তুমি কাট অফ ক্লিয়ার করে যাচ্ছ এবং তুমি প্রিলি পাস করে গেলে, তখন কিন্তু তুমি মাথা ফাটিয়ে ফেলবে।
এটা যদি ভেবে বসে থাকো যে স্যার হবে কি হবে না ঠিক নাই, আমি অন্য পরীক্ষার জন্য পড়ি, তাই ডেসক্রিপটিভের জন্য বিশাল কিছু জিনিস জানতে হয় না। ঠিক আছে, ডেসক্রিপটিভের স্ট্র্যাটেজি তোমাকে আমি বলে দেবো, এক্ষুনি বলবো, কিন্তু এইটুকু তুমি মাথায় নিয়ে চলো যে 55+ স্কোর যদি তোমার থাকে, তুমি ডেসক্রিপটিভ লেখা শুরু করো। ঠিক আছে, ডেসক্রিপটিভ তোমার কোথায় কোথায় কাজে লাগবে, তোমার মিসলেনিয়াসে কাজে লাগবে, সেই মিসলেনিয়াসে তোমাকে লিখতে হবে ডেসক্রিপটিভ, মিসলেনিয়াসে কাজে লাগবে। কিছু কিছু সময় স্পেশাল কিছু কিছু এক্সাম কোনো কোনো অর্গানাইজেশন তারা কন্ডাক্ট করায়, তারা কি করবে, এক্সট্রা কি করে দেবে, অ্যাড করে দেবে ডেসক্রিপটিভ বলে। ঠিক আছে, তাহলে তোমার একটা জিনিস, এই যে প্রিপারেশনটা তুমি নেবে, এটা তোমার কোনোভাবে বিফলে যাবে না। এবারে আর একটা জিনিস বলি, কোন পরীক্ষাটাতে তোমার চাকরি হবে, কোনটাতে হবে না, এর গ্যারেন্টি কেউ দিতে পারবে না। প্রিপারেশান নিতে থাকো, প্রিপারেশান ফেজের মধ্যে দিয়ে যাও, দেখবে একটা সময় তোমার কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু স্যার আমার তো মাত্র 60 হচ্ছে, অনেকে বলে কাট অফের থেকে 10 নাম্বার বেশি না থাকলে চাকরি হয় না, তাহলে স্যার বেকার, এটা প্রিপারেশান নিয়ে কোনো লাভ নেই। তোমাকে গতবারের এক্সপিরিয়েন্স থেকে বলি, গতবারে যারা যারা পরীক্ষা দিয়েছিল এবং সেখানে ডেসক্রিপটিভের খাতা যে রেজাল্টটা দেখেছিল, ভাই গতবারে 65 হয়েছিল কাট অফ। কাট অফ 65 হওয়ার পরেও এরকম স্টুডেন্ট আছে কাট অফ ছিল 65, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যাদের স্কোর হচ্ছে 80+, 75+, তাদেরকে ডেসক্রিপটিভে এমন নাম্বার দিয়েছে একদম টোটাল দৌড় থেকে বাইরে চলে গেছে। বুঝতে পারলে কথাটা কি বললাম? তো এই যে নাম্বার বেশি আছে বলে আমার ডেসক্রিপটিভে আমি বিশাল অ্যাডভান্টেজ পেয়ে যাব, অ্যাডভান্টেজ অবশ্যই তুমি ডিজার্ভ করো। তুমি যদি ডেসক্রিপটিভে ভালো একটা স্কোর করো, চাকরি অবশ্যই তুমি ডিজার্ভ করো। কিন্তু পিএসসির বর্তমানের যা দৃষ্টিভঙ্গি, বর্তমানের যা এদের মানে কি বলা যায়, এদের হচ্ছে অ্যাপ্রোচ যেটা, সেটা কিন্তু কখনোই পজিটিভ অ্যাপ্রোচ নয় পিএসসির। কারণ গতবারে দেখা গেছে দুটো 50-50 নাম্বারের পরীক্ষা, তো ধরো এখানে হচ্ছে 50 নাম্বারের কি আছে বলো, 50 নাম্বারের আছে ইংলিশ এবং বেঙ্গলি আছে 50 নাম্বারের, বেঙ্গলি আছে হচ্ছে 50 নাম্বারের। সেখানে এরকম ধরনের নাম্বার অনেক দেখা গেছে, এখানে পেয়েছে 29, এখানে পেয়েছে 29, এখানে দিয়েছে 8। কোনো স্টুডেন্ট আবার বাংলাতে পেয়ে গেছে 35, ইংলিশে তাকে দিয়েছে 7। এরকম করে নাম্বারের হিউজ ডিফারেন্স দেখা গেছে। এবারে এগুলোর ক্ষেত্রে কি হতে পারে, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যাদের ক্ষেত্রে এটা হচ্ছে অনৈতিকভাবে নাম্বার পড়েছে, কিন্তু এরকম অনেক ছেলে আছে এবং যে প্রবলেমটা তুমি ফেস করবে, যে কারণে এই ধরনের নাম্বার হতেই পারে, সেটা কি, এই যে 6টা টপিক, বাংলাতে 3টে টপিক আর ইংলিশে 3টে টপিক, এই তিনটে টোটাল 6টা টপিক তোমাকে 1 ঘন্টার মধ্যে লিখে আসতে হবে। এটা তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে 1 ঘন্টা তো টাইম, 6টা তো আরামসে লেখা যেতে পারে, একদমই ভাই ওটা নয়। ঠিক আছে, 6টা টপিক ডেসক্রিপটিভ 1 ঘন্টাতে লেখা যথেষ্ট চ্যালেঞ্জিং, অত সহজ জিনিস নয়। এই জন্য ফার্স্ট রুল তোমাকে আমি বলছি, ডেসক্রিপটিভের স্ট্র্যাটেজি যেটা হবে, ডেসক্রিপটিভ পরীক্ষার প্রথম যেটা স্ট্র্যাটেজি, যেটা আমি ফলো করেছিলাম, যে 6টার মধ্যে, স্যার 6টার মধ্যে 6টাই হচ্ছে আমি লিখে আসব, তার কোয়ালিটি যাই হোক না কিনা, 6টার মধ্যে 6টাই আমি অ্যাটেম্প করে আসব। তার তোমাকে কারণটা বলি, একটা স্টুডেন্ট ধরো এই যে 3টে করে আছে, তো নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন আছে, 15, 15, 20, ঠিক আছে, নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম 15, 15 আর হচ্ছে দেখো 20, 15 একটা হচ্ছে সামারাইজ লেখা, 15 একটা লেখা রিপোর্ট লেখা, 15 একটা লেখা হচ্ছে ট্রান্সলেশন, 20 একটা হচ্ছে ট্রান্সলেশন। তুমি এর মধ্যে দেখো এই 15, 15, 20-র মধ্যে তুমি যতই ভালো লেখো, তোমাকে এখানে 8, 9 পাওয়া হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং জিনিস, 8, 9। আর এটা ধরো 10, 11, এই 10, 11, 8, 9 পাওয়া বিশাল ব্যাপার। তাহলে আমি যদি হাইয়েস্টও ধরি 9, 9, 18 আর হচ্ছে কত, 18 আর 11 হচ্ছে 29। তুমি যদি টোটাল 100 নাম্বারের মধ্যে 55+ স্কোর করতে পারো, তুমি জানবে যে এখানে স্কোর অনেক ভালো স্কোর, 55+ স্কোর করা। তাহলে তুমি এর মধ্যে কোনো একটাতে তুমি অ্যাটেন্ডই করলে না, তুমি একটা কোনো লিখলেই না,
তাহলে তুমি এই দুটোতে তুমি কত ভালো নাম্বার স্কোর করবে তুমি বলো? 15-র মধ্যে নিশ্চয়ই তোমাকে 14 দিয়ে দেবে না, এটা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ওই ইতিহাসের 100-র মধ্যে 99 পাওয়ার ব্যাপার নয়। এখানে নিশ্চয়ই তোমাকে কত নাম্বার দেবে না। তাহলে তুমি একটাতে যদি অ্যাটেম্প নাই করো, পরীক্ষক তোমাকে নাম্বারটা দেবে কিভাবে? তুমি দুটো যত ভালোই লিখে নাও, তোমাকে 30-এর মধ্যে কোনোদিন 22-এর বেশি তুমি নাম্বার পাবে না। তাহলে সেক্ষেত্রে তোমার ফার্স্ট যেটা টার্গেট হওয়া উচিত যে স্যার 6টার মধ্যে আমি 6টাই অ্যাটেম্প করে আসবো, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, বোঝা গেল? দুটো কথা তোমাকে আমি একটা করে বলতে পারি। 1 নম্বর, যদি তোমার নাম্বার 55-র বেশি থাকে, অবশ্যই ডেসক্রিপটিভের জন্য পড়াশুনো করো। ডেসক্রিপটিভ পড়াশুনো করার দুটো হচ্ছে স্ট্র্যাটেজি তোমাকে বলি, এই পরীক্ষা অ্যাটেম্প করার দুটো স্ট্র্যাটেজি বলি মোস্ট ইম্পর্টেন্ট। 1 নাম্বার স্ট্র্যাটেজি, 6টাই অ্যাটেম্প করব, এই মানসিকতা প্রথম থেকে তৈরি করে নাও। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আমি ভুল কম করব, যেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি সবসময় ডেসক্রিপটিভের ক্ষেত্রে ছিল। যে কটা পরীক্ষাতে আমি ডেসক্রিপটিভ পরীক্ষা দিয়েছি, সেটা সিএইচএসএল যখন 2014-তে সিএইচএসএল পরীক্ষা হতো তখনও কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হয়েছিল। এমটিএসও ডেসক্রিপটিভ দিয়েছিলাম, সেখানে প্রত্যেকটাতে আমার স্কোর কিন্তু 55%-এর বেশি সবসময় আমার স্কোর থাকতো। ডেসক্রিপটিভ লেখার আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট রুল একদম, যেটা সবসময় আমি ফলো করেছি, যে আমার কন্টেন্টে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে, কিন্তু আমার কোনোভাবে বানান ভুল, গ্রামাটিক্যাল এরর এইগুলো যেন কোনোভাবে না আসে। আমি ইংলিশে সুন্দর করে একটা রিপোর্ট লিখলাম, কিন্তু রিপোর্টে প্রচুর বানান ভুল, আমার ফরমেশন সব ঠিক আছে, কিন্তু পুরো লেখাটাতে শুধু লাল কালির দাগ, কাটা দাগ, এটাতে কিন্তু বিশাল স্কোর করা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আমার মনে হয়। আমি যত জায়গাতে যতভাবে পরীক্ষা দিয়েছি এবং সবসময় আমি এটা চেষ্টা করি যাতে আমার ভুল কম হয়। স্ট্র্যাটেজি দ্বিতীয় নাম্বার তোমার এটাই হওয়া উচিত যে আমি লিখবো যতটুকু সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। আমি বিশাল কিছু বড় বড় ওয়ার্ড ব্যবহার করতে গিয়ে বানান ভুল করে দিয়েছি, এটা কিন্তু খুব বড় প্রবলেম। ঠিক আছে, তো এই জন্য আমি বলছি, আমাদের তোমাকে আমি কোশ্চেনের হচ্ছে একটা স্যাম্পল দেখাই, যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। দেখো, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। এখানে কি ছিল? ইফ দ্য কোশ্চেন্স অ্যাটেম্পটস আর ইন excess of the prescribed number, only of the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining one ignored. অনেকে থাকে কি জানো তো, বেশি লিখে দিই যদি নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে, এরকম কোনোদিন হবে না। প্রথম থেকে তিনটে তিনটে করে 6টা গুনে নেবে, তারপরে এক্সট্রা যেটা হবে সেটা তোমাকে বাদ দিয়ে দেবে। ওকে, দেখো, সেপারেট অ্যান্সার বুকলেট টু বি ইউজড ফর গ্রুপ এ, গ্রুপ বি। ইন কেস এ ক্যান্ডিডেট রাইট অ্যান্সার টু কোশ্চেন গ্রুপ বি ইন দ্য অ্যান্সার বুকলেট মেন্ট ফর গ্রুপ এ, ভাইস ভার্সা, সাচ অ্যান্সার্স উইল নট বি ইভ্যালুয়েটেড। দুটো গ্রুপের জন্য দুটো তোমাকে অ্যান্সার শিট দেওয়া হবে লেখার জন্য, এবং সেটা তোমাকে কিন্তু কোনোভাবে গ্রুপ এতে তুমি শুধু গ্রুপ এতে কি আছে, এটা হচ্ছে ধরো গ্রুপ এ, এটা হচ্ছে গ্রুপ এ হচ্ছে ইংলিশের প্রশ্ন দেওয়া আছে, তুমি গ্রুপ এতে লিখে দিলে বাংলা প্রশ্ন লিখে দিলে ক্যান্সেল হয়ে যাবে, ওটা করা যাবে না। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন কি ছিল, দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন ragging through the country, write a report on the precautionary measure taken by the shops and market in your area to prevent the spread of this disease. এটা অথবা তোমাকে লিখতে দেওয়া ছিল, the devastating fire has broken out in godown of a local factory, write a report describing the incident, the firefighting efforts and the damage caused. এই ধরনের টপিক দেখবে মোটামুটিভাবে একটা টপিক পরবর্তীকালে আমি সাজিয়ে দিতে পারি হয়তো যদি সময় পাই, যে কি কি টপিকের উপর রিপোর্ট লেখা যেতে পারে, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে তার উপর একটা। দেখো, সবসময় তুমি একটা জিনিস মেনটেন করবে, একটা ফরম্যাট মেনটেন করবে, ফরম্যাটিংয়ের উপরে একটা নাম্বার থাকে, ঠিক আছে, যে একটা রিপোর্ট থাকলো তার কোথায় ডেট দিতে হবে, কি দিতে হবে, তার উপরে একটা তুমি নাম্বার পাবে। এরপরে ছিল কি, রাইটের প্রেসি ছিল। দেখো, প্রেসি ছিল এত বড় একটা প্রেসি, সবসময় প্রেসি 1/3 লিখতে হয় তোমরা জানো, বা 1/4 হলে ভালো, তো মোটামুটিভাবে প্রেসিটা ওইভাবে ক্রিপস হতে হবে। ঠিক আছে, এবার দেখো, এরপরে ছিল ট্রান্সলেশন ছিল, গিরিডিতে বেড়াবার কথা বললে উস্ত্রির ধারাটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি যেটা আপনাকে দেখাবো। খেলনা, ব্যাস এইটুকুই হচ্ছে। দেখো, কিন্তু এর জন্য নাম্বার হচ্ছে বরাদ্দ 20 নাম্বার। এর আগেরগুলোর জন্য বরাদ্দ দেখো, প্রেসির জন্য 15 নাম্বার, রিপোর্টের জন্য 15 নাম্বার। ঠিক আছে, ঠিক সেম
এটা হচ্ছে গেল আমাদের এবার দেখো গ্রুপ বি বেঙ্গলি, ঠিক সেম রিপোর্ট লিখুন। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন। দেখো শুধু কোভিডের উপরে যদি কেউ ভালো করে ডিটেলসে পড়ে যায়, বাংলা ইংলিশ দুটোই কভার হয়ে যাবে। ঠিক আছে, টপিক আমরা ওইভাবেই পড়াশুনো করব। টপিক ওইভাবে পড়ে নিলে কি হবে, তুমি হচ্ছে বাংলাতেও সেটা লিখতে পারবে, ইংলিশেও লিখতে পারবে কন্টেন্ট হিসেবে। ঠিক আছে, এরপরে দেখো সারাংশ লিখতে বলেছে এবং বাংলায় এটা হচ্ছে বাংলায় অনুবাদ করতে বলেছে ইংলিশ থেকে বেঙ্গলিতে। তো এই হচ্ছে আমাদের টোটাল 6টা টপিক। ঠিক আছে, 6টা টপিক কিন্তু ওই আবার যদি তুমি প্রশ্ন করো স্যার কোনটার জন্য কতটুকু সময় দেব, এগুলো ভাই আনাড়ি প্রশ্ন, এগুলো নিয়ে কোনোদিন মানে ডিবেট করে কোনো লাভ নেই। কারণ আমি যদি তোমাকে বলেও দিই যে সারাংশ তোমাকে লিখে ফেলতে হবে 4 মিনিটের মধ্যে, তুমি কোনোদিন পারবে না। ঠিক আছে, কারণ হচ্ছে প্রত্যেকের চিন্তা ভাবনা করার থিঙ্কিং প্রসেস আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা করার অ্যাটিটিউড আলাদা। যে যেভাবে রেসপন্স, কে কতটা তাড়াতাড়ি রেসপন্স করতে পারে, এটা সবার ক্ষেত্রে ভাই আলাদা হয়। তুমি যদি আমাকে একটা ইংলিশের প্রশ্ন জিজ্ঞেস করো, আমি যতটা সময় রেসপন্স করব, একটা স্টুডেন্ট যে সারাক্ষণ ইংলিশ পড়ছে তার মধ্যে একটা ভালো মানে ইংলিশের ভোকাবুলারি ক্যাপাবিলিটিস তার মধ্যে অনেক বেশি আছে, তার মধ্যে রিফ্লেকশন অনেক তাড়াতাড়ি হবে, স্বাভাবিক। তো এগুলো কোথা থেকে তোমার মধ্যে তৈরি হবে, এগুলো যত তুমি বেশি পড়াশুনো করবে, যত প্র্যাকটিস করবে, তত তোমার মধ্যে বিল্ড আপ তৈরি হবে। ঠিক আছে ভাই, এবারে পরবর্তীকালে কোনো একদিন দেখি যদি সময় করে আমি 20টা করে টপিক বানিয়ে দেবো। ওই টপিকের উপরে তুমি কি করবে, সিম্পল, তুমি 20টা করে টপিক যদি তোমাকে বানিয়ে দিই কোনো সময়ও, তুমি কি করবে ওই 20টা টপিকের উপরে .1 .1 .2 এরকম করে, বা তুমি হচ্ছে স্টার দিয়ে, ঠিক আছে, স্টার দিয়ে এরকম করে তুমি বর্তমান সময়ের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে। এবার আর একটা জিনিস হচ্ছে সাইবার অ্যাটাক। এগুলো কিন্তু আমি তোমাকে 5টা 6টা টপিক হতে পারে, একটা সোশিও ইকোনমিক টপিক হতে পারে, ঠিক আছে, একটা পলিটিক্যাল টপিক হতে পারে, ওকে, আর একটা হতে পারে সোশিও কালচারাল টপিক হতে পারে, একটা সায়েন্টিফিক টপিক হতে পারে, এরকম করে ভাগ করে করে প্রত্যেকটা ভাগের মধ্যে 5টা 3টা 4টা করে টপিক দিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো সেগুলোর উপর বেস করে তুমি হচ্ছে কিছু কিছু টপিক লিখে নিলে, কিছু এক্সাম্পল লিখে নিলে, বা ধরো কোনো রিপোর্ট বেরিয়েছে, কোনো ওয়ার্ল্ড ম্যাগাজিনে কোনো রিপোর্ট বেরিয়েছে, সেই ধরনের যদি কোট তুমি তোমার মধ্যে লেখার মধ্যে লিখে দিতে পারো, তার মধ্যে তোমার লেখার কিন্তু একটা গ্রহণযোগ্যতা বাড়বে। এবারে আবারও শেষে একটা কথা বলবো, যে দেখা গেল এত কিছুর পরেও না তুমি বর্তমান মানে লাস্ট ইয়ারে দেখা গেছে যে এই যে এত নাম্বারের যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, অনেক সময় খাতা ভালো ইভালুয়েট হওয়াটাও ভাই কপালের ব্যাপার। তুমি একটা কথা ভাবো, যদি আমি ধরেও নিই আমাদের হচ্ছে 6,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, তাই আপাতত শোনা যাচ্ছে যে 6,000 হচ্ছে ভ্যাকেন্সি আছে আমাদের অলমোস্ট। 6,000-এর 10 গুণ যদি আমাদেরকে ডাকা হয় ডেসক্রিপটিভে, তাহলে তুমি ভাবো 60,000 হচ্ছে খাতা। ভাই 60,000 খাতা দেখাটা চারটিখানি ব্যাপার নয়, 60,000 খাতা। তাহলে তুমি যদি ভাবো যে একটা এক্সামিনারকে কতগুলো করে খাতা দেওয়া যেতে পারে, তুমি ভাবো একজন এক্সামিনার যদি 600 করেও খাতা দেখে, 600 করে খাতা দেখলে তুমি ভালো করে খেয়াল করো, তাতেও 100 জন হচ্ছে পরীক্ষক দরকার খাতা দেখার জন্য। তোমার মনে হয় যে পিএসসির কাছে 100 জন পরীক্ষক আছে? 100 জন পরীক্ষক আছে, থাকতে পারে, আমার মানে যতটুকু ধারণা বলে যে 100 জন খাতা দেখার জন্য, শুধুমাত্র বাংলা আর ইংলিশ খাতা দেখার জন্য যে পিএসসির পাশে 100 জন টিচার আছে, এটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো 100 জন যদি টিচার প্রত্যেকের পাশে 600 করেও খাতা যায়, 600 খাতা দেখা একটা টিচারের পক্ষেও কিন্তু বিশাল হেডেকের ব্যাপার। ঠিক আছে, এবার তুমি ভাবো একই লেখা 600 টিচার, 600 টিচারের পাশে একই খাতার একই কন্টেন্ট, মানে কন্টেন্ট আলাদা আলাদা, তাহলে একটা খাতার অ্যাকসেপ্টেন্স 600 জনের কাছে 600 রকম হতে পারে। কি বললাম বুঝতে পারলে ব্যাপারটা? আমি একটা টপিক লিখলাম, এই টপিকের উপরে একজন টিচার যা নাম্বার দেবেন আর একজন টিচার নিশ্চয়ই সেই নাম্বার দেবেন না, কিছুটা হলেও ভ্যারি হতে পারে। আমার একটা লেখাতে আমি একটা ওয়ার্ল্ড কোনো ম্যাগাজিনের একটা কোট করলাম, ঠিক আছে, ওয়ার্ল্ড ম্যাগাজিনের কোনো একটা কোট করলাম, বা রাশিয়ান ইউক্রেন ওয়ার সম্বন্ধে কোনো নোবেল লরিয়েট কিছু একটা কথা বলে দিয়েছেন, আমি সেই কথাটা লিখে দিলাম। সেই কথাটা কোনো পরীক্ষকের কাছে গ্রহণযোগ্যতা হতেই পারে,
কোন পরীক্ষক সেই লেখাটা নাও জানতে পারেন যে হ্যাঁ এইরকম ধরনের কোনো কথা বলেছিলেন কেউ, তাহলে সেটা উনি পজিটিভভাবে নিতে পারেন, আবার নেগেটিভভাবেও নিতে পারেন যে এই লেখাটা সত্যিই কি কেউ বলেছিল? জানি না, যাও একটা নাম্বার দিয়ে দিই। কিন্তু তুমি ভাবো যে এই লেখার রেসপেক্টে আমি যদি একটা এরকম কোনো নোবেল লরিয়েট কোনো কথা বলেছিলেন, বা আমি লেখাটাই যদি বলি যে কোনো নোবেল লরিয়েটের কোনো কোটেশন দিয়ে দিই ওর ভেতরে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই লেখাটার গ্রহণযোগ্যতাটা বেশি হওয়া উচিত একটা নর্মাল লেখার থেকে। কিন্তু সেটা কারো পাশে অ্যাকসেপ্টেন্স হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে তুমি ভাবো তোমার লেখার কিন্তু খাতা কার পাশে যাবে, এটা কিন্তু বিশাল বড় একটা মানে কপালের ব্যাপার। ভালো লোকের পাশে খাতা পড়ে গেল, তোমার স্কোর খুব ভালো হয়ে গেল। খারাপ লোকের কাছে পড়ে গেল, স্কোর খুব খারাপ হয়ে গেল। তাহলে এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং পিএসসির কাছে, বিশেষ করে যে এই খাতার ইভ্যালুয়েশনটা সঠিক করা। এবার আরেকটা জিনিস, ডেসক্রিপটিভ খাতা তোমার যদি স্কোর খারাপ হয়, তুমি কোনোদিন চ্যালেঞ্জ করতে পারবে না, কোনোদিন না। কারণ ডেসক্রিপটিভের যে প্যারামিটার কী হওয়া উচিত নাম্বার পাওয়ার, তার তো কোনো গাইডলাইন নেই যে হ্যাঁ এই গাইডলাইন আমার ম্যাচ করে গেছে, অতএব আমি সেখানে এই স্কোর পেতে পারি। তার কোনো গাইডলাইনই নেই। তাহলে তুমি সেখান থেকে কিভাবে কম্পিট করবে যে আমি এইখানে ভালো স্কোর পেতে পারি? আমি সেটা নিয়ে আবারও বলছি যে কোনোভাবে, আমি এইটুকু বলবো যে কোনোভাবে যে প্রিপারেশান স্যার নেব কি নেব না, অবশ্যই প্রিপারেশান নাও। ক্লার্কশিপের পরীক্ষা হতে হতে মিনিমাম 6 মাস, মিনিমাম, ঠিক আছে? এর থেকে কম হলে আমি খুব খুশি হব। কিন্তু পিএসসির যা দৌড়ানোর গতি দেখলে বোঝা যায়। তো তো সেক্ষেত্রে এটুকু বলা যায় যে মোটামুটিভাবে তুমি 6 মাস টাইম পাবে। তুমি কিছু না, সারা দিনে তুমি যদি দুটো টপিক নিয়েও পড়াশুনো করো, দুটো টপিক মোর দ্যান এনাফ। দুটো টপিক, একটা ইংলিশের টপিক আর একটা হচ্ছে বেঙ্গলির টপিক, মোর দ্যান এনাফ। দুটো টপিক, বাদ বাকি তুমি অন্য সময় যে কোনো পরীক্ষা পড়ো, কিন্তু প্রিপারেশানটা নিতে থাকো। কোনো দিন সরকারি চাকরির প্রিপারেশান ভাই কোনো দিন বিফলে যায় না, ঠিক আছে? ভালো করে প্রিপারেশান নাও, কারণ এরকম প্রচুর দেখেছি, মানে আমাদের এই অফিসে দেখেছি। তো প্রচুর জায়গা থেকে, শুধু যে ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে লোকে সেক্রেটারিয়েটে আসে এমন নয়, অন্যান্য অনেকভাবে সেক্রেটারিয়েটে আসে। তো সেখানে অনেককে দেখা গেছে, যাই হোক সেগুলো বললে এক্ষুনি অনেক লোক ঘাড়ে উঠে যাবে, বলে লাভ নেই। একটা ফাইলে একটা কলম পর্যন্ত চালাতে জানে না, ফাইলে কোথায় সই করতে হবে সেইটুকু ধারণা অনেক বিশাল বিশাল বেতনের লোকের হচ্ছে ধারণা থাকে না, ঠিক আছে? অতএব তুমি যদি কাজ ভালো পারো, তোমার লেখা যদি ভালো হয়, তোমার হাতের লেখা যদি ভালো হয়, তার একটা তুমি রিওয়ার্ড তুমি পাবেই পাবে কোনো না কোনো জায়গাতে, ঠিক আছে? অতএব লেখাটাকে ভালো করে করো। আর একটা জিনিস, হাতের লেখাটা যেন ক্লিয়ার হয়, ঠিক আছে? হাতের লেখাটা যেন, তোমার লেখা হাতের লেখা খুব ভালো না হোক, কিন্তু লেখাটা যেন খুব ক্লিয়ার হয়, হাতের লেখা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। বাংলা হোক, ইংলিশ হোক, যেন খুব ভালো হয়, ঠিক আছে? এটা যেন হাতের লেখাটা যেন খুব ভালো হয়, খুব ভালো না হোক, পড়া যেন সুন্দরভাবে যায়। তুমি গোটা গোটা করে লেখো, ক্লিয়ার লেখো, ব্যাস। লেখা যেন বোঝা যায়, এই হচ্ছে মেন। ওকে, তো এই গেল ব্যাপার। আর বইয়ের জন্য আমি বলতে পারি, একটা বই আমি মোটামুটিভাবে দেখেছি, এই বইটা মোটামুটিভাবে ভালো বই ভাই। এটা আমার বইটা আমি দেখেছি। এবং আর একটা যদি বই তোমরা পারো জোগাড় করো, সেটা হচ্ছে একই পাবলিশার্সের বই, তো ওরা লিখবে একই, ঠিক আছে? তো তবুও তোমরা এই বইটা জোগাড় করো। এই বইটা কিন্তু মোটামুটিভাবে আমার ঠিকঠাক লেগেছে। তুমি WBSI পুলিশের জন্য ডেসক্রিপটিভের জন্য ব্যবহার করতে পারো, পিএসসি মিসলেনিয়াসের জন্য, পিএসসি ক্লার্কশিপের জন্য তুমি এই বইটা ব্যবহার করো। ক্র্যাকের এই বইটা মোটামুটি একটা ভালো বই, তুমি এই বইটা ব্যবহার করতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করছি যে ডেসক্রিপটিভের জন্য কিছু টপিক হচ্ছে বানিয়ে দেওয়ার, বিশেষ করে রিপোর্ট রাইটিং। তুমি সামারি আর হচ্ছে ট্রান্সলেশনের তো ওর কোনো লিমিটেশন নেই, কিন্তু শুধুমাত্র রিপোর্টটার জন্য আমরা কিছু টপিক আলোচনা করতে পারি। মানে আলোচনা বলতে তোমাকে কিছু সাজেশন হিসেবে আমি টপিক ধরিয়ে দিতে পারি, যে সোশিও ইকোনমিকে এই টপিক, পলিটিক্যাল এই টপিক, সায়েন্টিফিক এই টপিক। তো এগুলো আমরা কিছু গোটা 10, 12, 15টা 20টা টপিক আমরা লিখে নিয়ে, কিছু না, শুধু ছোটো ছোটো টপিক কিছু আমরা যদি আগে থেকে রেডিমেড বানিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো হবে। আর একটা জিনিস তোমাকে আমি বলি, সেটা হচ্ছে চেষ্টা করো তোমার খাতাটা তুমি যে লিখছো, ওই খাতাটা কাউকে দিয়ে চেক করানোর। দরকার হলে কোনো টিচারের কাছে যদি তুমি টিউশন নিতে পারো নিয়ে নাও, খাতাটা কিন্তু চেক করানো মাস্ট। কারণ আমরা আমাদের নিজেদের ভুল দেখতে পাই না ভাই কখনো,
ঠিক আছে? তো তাই জন্য আমাদের একটা কাজ হওয়া খুব উচিত, সেটা হচ্ছে খাতাটা তুমি কাউকে দিয়ে চেক করো। যদি তোমার কোনো পরিচিতির মধ্যে কেউ থাকে, কোনো দাদা থাকে, কোনো দিদি থাকে যারা চাকরি করছে বা চাকরি পায়নি, তারা কাউকে পড়াচ্ছে, তাদেরকে দিয়ে খাতাটা একবার চেক করো। খাতাটা চেক করানো ভাই জরুরি। তাহলে তুমি ইভ্যালুয়েশনটা বুঝতে পারবে যে তোমার লেখার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।